আমি ডাক্তার খান হাসানুজ্জামান, খান মেডি একাডেমি থেকে সবাইকে শুভেচ্ছা। ডাক্তারি জ্ঞানে ডাক্তারি পরামর্শ, এটা সবার জন্য। আজকে আমরা আলাপ করব ডেঙ্গু নিয়ে। এখন যে জ্বর হলেই যে ডেঙ্গু তা কিন্তু নয়, আবার অবহেলাও করা যাবে না। আমরা কখন ডেঙ্গু জ্বর ভাববো? এই মৌসুমটা হচ্ছে বর্ষাকাল, আর এটা লোকেশান একটা ইম্পর্টেন্ট। যেমন চিটাগাঙে জ্বর হলে সবাই ধরে নেয় এটা ম্যালেরিয়া, সেরকম এখন ঢাকায় বা ঢাকার আশেপাশে জ্বর হলে এবং এই মৌসুমে বিশেষ করে বর্ষাকালে হলে আমরা ধরে নিই ডেঙ্গু, এবং হওয়ার সম্ভাবনাটাই বেশি। তা কি কি দেখে আমরা ডেঙ্গু জ্বর ভাববো? এই সময়ে এই লোকেশানে যদি জ্বর হয়, তার সাথে আমি কয়েকটা পয়েন্ট বলবো, তার ভিতরে যে কোনো দুটা যদি থাকে তাহলে সম্ভাবনা বেশি ডেঙ্গু জ্বর। সে পয়েন্টগুলো হচ্ছে: এক, যদি বমি বমি ভাব হয় অথবা বমি হয়, এলে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে গায়ে বা শরীরে ব্যথা হওয়া, মাথা ব্যথা না, গায়ে বা শরীরে ব্যথা হওয়া, অথবা চোখে ব্যথা হওয়া, অথবা মাথায় ব্যথা হওয়া এই জ্বরের সময়, এলে নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে যে র্যাশ ওঠা, গায়ে বা শরীরে কোথাও লাল লাল সব সব দাগ ওঠা, এটা যদি হয় এ র্যাশ, এটা নাম্বার 3। নাম্বার 4 হচ্ছে যে যেটা আমরা বলি যে টর্নিকুয়েট টেস্ট। টর্নিকুয়েট টেস্ট মানে কি, আমরা যে প্রেশারটা মাপি, এই প্রেশারটা উপরের প্রেশারটা যেটাকে সিস্টোলিক প্রেশার, এর উপরে যদি আমরা রাখি 3-4 মিনিট, রাখার পরে যদি হাতের এই জায়গাটায়, এই হাতের এইখানে যদি লাল লাল ছোপ যদি পাওয়া যায় এবং 1 ইঞ্চির ভিতরে 10টা বা তার বেশি এরকম ফোঁটা ফোঁটা যদি লাল লাল দাগ পাওয়া যায়, তাহলে এটাকে বলা হয় টর্নিকুয়েট টেস্ট পজিটিভ। তাহলে এই যে যে 4-5টা পয়েন্ট বললাম, একটা হচ্ছে বমি বমি হওয়া বা বমি হওয়া, তারপরে বললাম হচ্ছে যে যে শরীরে ব্যথা হওয়া, তারপরে বললাম হচ্ছে যে গায়ে র্যাশ ওঠা, তারপরে বললাম হচ্ছে এরকম একটা টর্নিকুয়েট টেস্ট যদি পজিটিভ হয়, এই 4টের যে কোনো দুটা যদি থাকে, আমরা এটা ধরে নিই যে এটা ডেঙ্গু এবং সম্ভাবনাটা বেশি। এটা কি শিওর হইতে হবে? কিভাবে কনফার্ম করতে হবে? কি করে? রক্ত পরীক্ষা করে। রক্ত পরীক্ষা যদি 3 দিন আগে এক রকমের পরীক্ষা, 3-4 দিন পরে আর এক রকমের পরীক্ষা। 3 দিন আগে আমরা ডেঙ্গুর অ্যান্টিজেন পরীক্ষা করি, NS1 বলা হয়, আর 3 দিন পরে আমরা ডেঙ্গুর অ্যান্টিবডি করি। কিন্তু রুগী যদি 3 দিন বা চতুর্থ দিন আসে, তাহলে কী করবো? আমরা দুটোই করি। আচ্ছা, করার পরে আমরা এটাকে কনফার্ম করলাম এটা ডেঙ্গু। এখন এই ডেঙ্গুকে আবার 3টে ভাগে ভাগ করা হয়: গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। গ্রুপ বি হচ্ছে যাদের কিছু ওয়ার্নিং সাইন থাকে। সেই ওয়ার্নিং সাইনগুলো কী কী সেটা একটু বলি। যেমন হচ্ছে যে যাদের হচ্ছে যে দিনে বারবার বমি হওয়া বা দিনে 3বারের বেশি বমি হওয়া, একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে পেটে প্রচণ্ড ব্যথা হওয়া, একটা পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে নাক দিয়ে বা দাঁত দিয়ে বা প্রস্রাব দিয়ে বা পায়খানা দিয়ে রক্ত যাওয়া, একটা পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে 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 লেথার্জিক, মানে প্রচণ্ড দুর্বল হয়ে পড়া, হাত উঁচু করতে পারবে না, এরকম দুর্বল হয়ে পড়া, একটা পয়েন্ট। আর কিছু পয়েন্ট আছে যেটা আছে সাধারণ পাবলিকরা হয়তো বুঝবেন না, ডাক্তাররা বুঝবেন, যেটা আছে লিভারটা একটু বড় হয়ে যাওয়া। তা এই যে যে পয়েন্টগুলো, বিশেষ করে 4টে পয়েন্টের যদি যে কোনো একটা থাকে, তাহলে আমরা বলি এটা ওয়ার্নিং সাইন। এই রুগী হলো গ্রুপ বি, এবং এই রুগীটাকে অবশ্যই হসপিটালে ভর্তি রাখতে হবে, স্যালাইন দিতে হবে। এই স্যালাইনটা কেন দিতে হবে? ডেঙ্গু জ্বরে আসলে প্লাটলেট যে কমে যায়, রক্তে যে প্লাটলেট কমে যায়, এই প্লাটলেট কমে গিয়ে 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 কিন্তু ভয় পেয়ে যায় সবাই, যে এই মনে হয় রুগী খারাপের দিকে যাচ্ছে। আসলে তা না, প্লাটলেট কমতে কমতে 10,000-এর নিচে আসলেও ভয় পাওয়ার কিছু নাই। কিন্তু মেইন যে জিনিসটা, যদি এই ওয়ার্নিং সাইন থাকে, তাহলে ওই ডেঙ্গু রোগীর রক্তের পানি কমে যায়, হ্যাঁ, ভলিউম কমে যায়, এবং প্রেশারটা ফল করে তখন শকে চলে যায়, এই রুগী তখন আইসিইউতে যাওয়া লাগে এবং ভেরি রিস্ক হয়ে যায় তখন তার লাইফের জন্য। সেই জন্য এই যারা গ্রুপ বিতে আছে, তারা যদি ঠিকমতো ফ্লুইড ম্যানেজমেন্ট নেয়, অর্থাৎ এই জাতীয় স্যালাইন যদি ঠিকমতো নেয়, স্যালাইনটা আবার ওই সে ঘন্টায় ঘন্টায় আবার চেক করতে হয়, হ্যাঁ, যে কিছু কন্ডিশন দেখে, কিছু রক্ত পরীক্ষা দেখে, কিছু প্রস্রাবের পরিমাণ বা ফ্রিকোয়েন্সি বা কালার দেখে স্যালাইনের পরিমাণ কমাইতে হয়, বাড়াইতে হয়। এই ফ্লুইড ম্যানেজমেন্টটা যদি হাসপাতালে সে ভালো পায়, তাহলে এই রুগী কিন্তু সেভ হয়ে যায়, এই রুগীর কিন্তু আইসিইউ লাগে না। তাহলে আমি যাদের সবাইকে বলবো, ডেঙ্গু জ্বরের সাথে যদি কারোর এই ওয়ার্নিং সাইনের যে কোনো একটা যদি থাকে, অথবা কোনো ওয়ার্নিং সাইন নাই, সে হচ্ছে যে ইনফ্যান্ট অথবা প্রেগনেন্সি অথবা ওল্ড এজ অথবা স্থূলাকার অর্থাৎ অবেসিটি আছে, অথবা তার হার্টের রোগ আছে, অথবা তার কিডনি রোগ আছে, অথবা তার প্রেশার আছে, অথবা তার ডায়াবেটিস আছে। তাহলে কী কী? ইনফ্যান্ট বা প্রেগনেন্সি বা ওল্ড এজ, অথবা স্থূলাকার বা একটু অবেসিটি আছে, অথবা হার্টের রোগ, কিডনি রোগ, লিভারের রোগ আছে, অথবা দেখা গেল যে একটা ডায়াবেটিস বা প্রেশার আছে। তাদের যদি ওয়ার্নিং সাইন নাও থাকে, তারপরেও তারা গ্রুপ বিতে পড়বে, হসপিটালে ভর্তি হতে হবে। তাহলে গ্রুপ বি যদি
না থাকে, এই ওয়ার্নিং সাইন যদি না থাকে আর ওই রিস্ক ফ্যাক্টরগুলো যদি না থাকে, তাহলে এই রোগী গ্রুপ এতে পড়ে। পড়লে তখন তার ভয় পাওয়ার কিছু না, সে দিব্যি বাড়িতে বসে নর্মাল খাওয়া দাওয়া খাবে, আর নর্মাল গায়ে ব্যথার জন্য নর্মাল প্যারাসিটামল খাবে, বা জ্বরের জন্য প্যারাসিটামল খাবে, কোনো পেইন কিলার বা ব্যথার ওষুধ খাবে না। আর পর্যাপ্ত পরিমাণে ফ্লুইড খাবে, যেমন ওর স্যালাইন খাবে, ডাউলের পানি খাবে, ডাবরে পানি খেতে হবে এমন কোনো কথা নাই। আর নর্মাল খাবার দাবার খাবে যারা গ্রুপ এতে পড়বে, যাদের কোনো ওয়ার্নিং সাইন নাই, যাদের কোনো রিস্ক ফ্যাক্টর নাই। আর গ্রুপ বি যাদের ওয়ার্নিং সাইন আছে, রিস্ক ফ্যাক্টর আছে, তারা শুধু হসপিটালে স্যালাইন ম্যানেজমেন্ট পাইলে ঠিক হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ।